গো গিন্নি, শুনছো? আগামীকাল কিন্তু আমার বাবা আসছে। দেখো আমার বাবার আদর যত্নের কোনো যেন ত্রুটি না হয়। বলি, তোমার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? এখন তুমি আবার তোমার বাবাকে নিয়ে আসছো। তোমার বাবা থাকবে কোথায় শুনি? এখানে তো ঘর মাত্র একটা, তুমি, আমি আর আমাদের ছেলে থাকি। বাবা বুড়ো মানুষ, রান্নাঘরের মধ্যে ছোট্ট একটা চকি পাতা আছে, ওখানেই রাতে বাবা ঘুমাবে। তুমি কোনো চিন্তা করো না। আমাদের এমনিতে অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরাই। তোমার আবার রোজগার দিন দিন বাড়ার বদলে কমে যাচ্ছে। ছেলেটার পড়াশোনার খরচ জোগাতে জোগাতে আমার জীবনটাও শেষ হয়ে গেল। আর এখন তুমি আবার তোমার বাবাকে নিয়ে আসছো। এই বাড়িতে একটা মুখের খাবার আমরা কিভাবে জোগাড় করব? তুমি কেন ভুলে যাচ্ছ আমাদের রোজগারের একমাত্র মাধ্যম হচ্ছে ওই সুপারি বাগান। আর ওই সুপারি বাগানটা বাবার নামে লেখা। আমি যদি বাবাকে দেখাশোনা না করি তাহলে সেই সুপারি বাগানটা হাতছাড়া হয়ে যাবে কি না? বাবা সেটা আমাদের ছোট ভাই অজিতকেই দিয়ে দেবে। তোমার ভাই আর ভাইয়ের বউ কিন্তু অনেক চালাক। কি করে বাবার মাথাটা খেতে হয় তা খুব ভালো করেই জানে। আমার তো একটাই দুঃখ, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। তুমি বাবাকে যদি একটু কন্ট্রোল করতে পারতে তাহলে সুপারি বাগানটা সারা জীবন আমাদের নামেই থাকতো, আর আমরা মোটামুটি তা দিয়েই চলতে পারতাম। ও আচ্ছা, এই কথা তাহলে। সুপারি বাগানের জন্যই তুমি তোমার বাবাকে এখানে নিয়ে আসছো। ঠিক আছে, আমি তো আর বুঝতে পারিনি তোমার মাথায় এই চলছে। আমি এখন থেকে তোমার বাবার অনেক দেখাশোনা করব। তুমি তো জানোই আমি স্বার্থ ছাড়া কোনো কাজই করি না। ওই সুপারি বাগানটা যে করে হোক বাবার কাছ থেকে লিখে নিতে হবে। খোকন, ও খোকন, সোনা কোথায় গেলি? দেখ তোর ঠাকুরদা চলে এসেছে। আমি আর কোথাও যাচ্ছি না। এবার আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার খোকনের সাথেই থাকবো। এতদিন পর তোমার আমার কথা মনে হলো? তুমি তোমার ছোট ছেলের বাড়িতে গেলে আমাকে একদম ভুলে যাও। তোকে কি আমি বলতে পারি? তুই তো আমার কলিজার টুকরা। এই বাড়িতে তুই ছাড়া তো আর আপন কেউ নেই আমার। তোর বাবা কতদিন হলো আমাকে আনার জন্য গেল না, তাই তো আমি নিজেই চলে এলাম। ও বাবা, তুমি শুধু শুধু আমাকে ভুল বলছো। আমিও এখানে ছোটখাটোই কর্ম কাজ করি, তা না হলে সংসার কি করে চলবে বলো? আর তাই তোমাকে আনতে যেতে পারিনি। তবে যাই হোক, তুমি এখন থেকে এখানেই থাকবে। আপনি আর কোথাও যাচ্ছেন না। আমি আপনার বড় ছেলের বউ, তাই এখন থেকে আপনার সব দায়িত্ব আমার। ভূতের মুখে রাম নাম। হঠাৎ করে তোমার এত যত্ন করা শুরু হলো কি করে? আমি তো তোমার রহস্যটাই বুঝতে পারছি না। এই তো তুমি আবার আমাকে ভুল বুঝতে শুরু করলে। আমরা তোমার নিজের সন্তান, তোমার যত্ন আমরা নেব না তো কে নেবে? পাড়া অন্য লোক এসে যত্ন নেবে? আচ্ছা ঠিক আছে, দেখবই তো তোরা আমার কত যত্ন নিস। এখন কিছু খাবার দাবারের ব্যবস্থা কর। অনেক দূর থেকে এসেছি কেনা। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দাও আমাকে কিছু টাকা দাও, ঠাকুরদার জন্য বাজার থেকে ভালো কিছু মাছ মাংস নিয়ে আসি। তারপর মাছের ঝোল করে আমি আর ঠাকুরদা একসাথে খাবো। এখানে টাকা আছে, তাড়াতাড়ি বাজারে গিয়ে ভালো দেখে একটা মাছ নিয়ে আয়। আজ তোর ঠাকুরদাকে ভালো একটা মাছ রান্না করে খাওয়াবো। আমার জন্য তোদের এত ব্যস্ত হতে হবে না। এসব মাছ আমি খাই না। যদি পারো তাহলে আমাকে একটু এই লাউ শাক খাওয়াও। অনেকদিন হলো লাউ শাক খাই না। কি বলছেন বাবা? ছেলের বাড়িতে এতদিন পর বেড়াতে এসেছেন, আর আপনি কি না এখানে বসে লাউ শাক খাবেন? এই কি করে হয়? না না, এ হতে পারে না। আমি আপনাকে মাছ মাংস রান্না করে খাওয়াবো। সবার পছন্দ তো আর এক নয় রে মা। আমার মাছ মাংস খেতে ভালো লাগে না। দয়া করে আমাকে জোর করো না। যদি পারো আমাকে একটু লাউ শাক আর লাউয়ের তরকারি রান্না করে দাও। তুমি এখানে শান্ত হয়ে বসো, আমি যেখান থেকেই পারি তোমার জন্য লাউ শাক নিয়ে আসবো, আর এরপর মাকে দিয়ে লাউ শাক রান্না করাবো। শাকওয়ালা, তোমার কাছে এখানে কত রকমের শাক দেখতে পাচ্ছি, কিন্তু লাউ শাক তো দেখতে পেলাম না। তোমার কাছে কি লাউ শাক নেই? আসলে আমার দাদু লাউ শাক খেতে চেয়েছেন, তো তিনি লাউ শাক অনেক পছন্দ করেন, আর তাই তো লাউ শাক খুঁজে বেড়াচ্ছি।
আজ লাল শাক বাইরে শেষ হয়ে গেছে, আমি তোকে না হয় আগামীকাল লাল শাক কিনে দেবো, তুই আজকে লাল শাক বা অন্য কোনো শাক নিয়ে যা। না না দাদু লাউ শাক খুব পছন্দ করেন, তিনি অন্য কোনো শাক মুখেই নেবেন না। চাই আমি বরং গ্রামের চেয়ারম্যান চাচির কাছ থেকে লাউ শাক নিয়ে আসি, তার আবার অনেক বড় শাকের বাগান রয়েছে কিনা। আচ্ছা যা বাবা, কিন্তু অন্য কোনো দিন যদি লাউ শাকের প্রয়োজন হয় তাহলে আমার দোকানে চলে আসিস, কম দামে আমি তোকে লাউ শাক দিয়ে দেবো। চাচি, তোমার কাছে জরুরি একটু দরকারে এসেছিলাম, দয়া করে আমাকে না করো না। এই জিনিসটার জন্য তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো, দরকার হলে তোমার বাড়িতে কাজ করে দেবো। আরে বাবা, আমি কি তোকে বলেছি আমি তোকে দেব না? তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। এইবার বল তোর কি লাগবে? এত বড় শাকের বাগান তোমার, তোমার বাগান থেকে আমাকে কিছু লাউ শাক দাও না গো। আমার দাদু অনেক পছন্দ করে, তিনি লাউ শাকের তরকারি খেতে চেয়েছেন। আচ্ছা বাবা, এই কথা ঠিক আছে, এটা তো কোনো ব্যাপার না রে বাবা। তুই আমার কাছে লাউ শাক চেয়েছিস আর আমি তোকে দেব না? যা, তুই বাগান থেকে যত চাস তুলে নিয়ে যা। তোমাকে কি কি বলে যে ধন্যবাদ দেবো চাচি? এত নাকামি করতে হবে না, তোকে ধন্যবাদ দিতে হবে না। মাঝে মাঝে আমার এখানে বেড়াতে আসিস, তাহলে আমি খুশি। তোকে তো আমি বড্ড ভালোবাসি রে খোকন। মা, ও মা, এ নাও লাউ শাক নিয়ে এসেছি। অনেক কষ্ট করে লাউ শাক জোগাড় করতে পারলাম, বাজারে গিয়েছিলাম কিন্তু পেলাম না। এরপর চেয়ারম্যানের বাড়িতে গিয়ে লাউ শাক নিয়ে এলাম, দাদুকে খুব ভালো করে রান্না করে খাওয়াবে মা। কে বলেছে ওই বুড়োটার জন্য তোকে এত কষ্ট করতে? বুড়োটা আজ না হোক কাল মরে যাবে, কিন্তু তার জীবের ধার কমে না, সারাক্ষণ শুধু খাই 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 খাই। আমি বললাম মাছ আর মাংস রান্না করে দিব, আর বুড়োটা শাক খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তোমার মন এত ছোট হয়ে যাচ্ছে কেন বলো তো? তুমি যার সম্পর্কে সব কথা বলছো তিনি আমার ঠাকুরদা, আর আমি আমার ঠাকুরদার কোনো অপমান সহ্য করব না। এত বড় কথা নিজের মায়ের সাথে কি করে কথা বলছিস তুই? শোন, আমার সাথে কখনো মুখে মুখে তর্ক করবি না, মনে রাখবি আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। তুমি একটা ডাইনি মা, তুমি একটা খারাপ। আমি আমার নিজের ভালো নিজেই করতে পারি, তুমি দয়া করে এখন মন দিয়ে রান্নাটা করো। কোথায় গেলি রে মানিক? ঠাকুরদা এতদিন ধরে তোদের বাড়িতে বেড়াতে এসেছে আর তুই কিনা বাইরে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস? তোমার জন্য ওই বাইরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম ঠাকুরদা, নিজের জন্য নয়। এই যে তুমি লাউ শাক খেতে চেয়েছিলে, আমি তোমার জন্য লাউ শাক জোগাড় করলাম। আজকে লাউ শাকের পাতুরি আর লাউ রান্না হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, লাউ শাকের বিচিগুলো তুই আমাকে দিবি। এই বিচি দিয়ে খুব জরুরি একটা কাজ করব। ঠাকুরদা আমাকে বলো, তুমি বিচি দিয়ে কি কাজ করবে? ওই সব বাড়ি বাগানে ওই বিচিগুলো লাগাবো, যখন বিচিগুলো বড় হবে তখন সেখান থেকে গাছ হবে। এই লাউ গাছ দিয়ে আমি সুন্দর একটা ঘর তৈরি করব। যখন আমার মন খারাপ থাকবে ওই গাছের নিচে গিয়ে বসে থাকবো। কি যে বলো পাগলের মতো ঠাকুরদা, আমাদের নিজের বাড়ি থাকতে তুমি কেন সে বাড়ি বাগানে বসে থাকবে? না না, গাছ লাগানো কোনো দরকার নেই। আমি তোদের বাড়িতে আছি, কিন্তু আগামীকাল ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায় জানি না তো। মানুষের জীবনে কখন কি হয়, আজকে কেউ রাজা তো কালকে কেউ ফকির। আমার ভাগ্যে তো খারাপ কিছু লেখা থাকতে পারে। দেখা গেল বাড়ি ঘর হারিয়ে আমি নিঃস্ব, তখন সেই সুপারি বাগানেই আমাকে যেতে হবে। তুমি হয়তো ভুলে গেছো তোমার নাতিন খোকন এখনো বেঁচে আছে, আর আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না দাদু। এই খোকন, তোর ঠাকুরদাকে নিয়ে খেতে আয়। আমি ইলিশ মাছের পাতুরি রান্না করেছি আর লাউয়ের তরকারি রান্না করেছি। আহ বৌমা, তোমার শাকের তরকারিটা যা বানিয়েছো জিভে জল চলে এলো। অনেক দিন হয়েছে ভালো তরকারি খাই না। হ্যাঁ বাবা, আমি অনেক যত্ন করে আপনার জন্য রান্না করেছি। নিন, খেয়ে নিন, খেয়ে দেখুন কেমন হয়েছে। আরে বাবা, তরকারি তো অনেক স্বাদ হয়েছে, বৌমার হাতের রান্নায় জাদু আছে। আচ্ছা শোন, তোর সাথে আমার একটা কথা আছে।
এই যে তুই লাউগুলো নিয়ে এসেছিস, এই বীজগুলো কিন্তু ফেলে দিস না। এই বীজগুলো দিয়ে জরুরি কাজ আছে। জি বাবা, লাউয়ের বীজ দিয়ে আপনি কি করবেন? লাউয়ের বীজ তো খাওয়া যায় না, লাউয়ের বীজের তো কোনো ব্যবহার নেই। শোনো মা, আমার সুপারি বাগানের পাশে কিছু জমি জায়গা খালি আছে। তারপর যখন লাউ গাছ হবে তখন খুব ভালো করে মাচা দিয়ে দেব, তখন সেখানে লাউ হবে। আরে বাবা, এখন তো আপনার বয়স হয়েছে, আপনার এখন বিশ্রাম নেওয়ার সময়। আপনি কেন শুধু শুধু কষ্ট করে লাউয়ের বাগান করতে যাবেন? এর চেয়ে বরং আপনার যখন লাউ খেতে ইচ্ছে করবে তখনই আমি আপনাকে রান্না করে দিব। শোনো দাদু, তোমার মায়ের কথা শুনতে হবে না। তুমি সত্যি লাউয়ের বাগান করতে চাও? যদি চাও আমি তোমাকে সাহায্য করব। তোর তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এখন পড়াশোনা বাদ দিয়ে ঠাকুরদার জন্য বাগান করতে যাবি। যা, এখনই বই নিয়ে পড়তে বস। শোনো মা, ঠাকুরদার সাথে আমি আমাদের পিসিমার বাড়িতে যাচ্ছি, সেখানে কয়েকদিন থাকবো। ঠাকুরদা তোমাকে নিশ্চয়ই এই ব্যাপারে কিছু বলেছে? না রে খোকন, এখনো তো তোর মাকে কিছু বলার সুযোগই পাইনি। হ্যাঁ বৌমা, তোমার ছেলেটাকে নিয়ে আমি আমার মেয়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে বাবা, যদি যেতে চান তাহলে যান, কোনো সমস্যা নেই, কিন্তু একদিন থেকে আবার চলে আসবেন। না গো মা, কতদিন পর মেয়েদের বাড়িতে যাচ্ছি, একদিনের জন্য তো আর যাওয়া যায় না, কিছুদিন থেকে তারপর আসবো। ও পিসিমা, দেখো আমি আর ঠাকুরদা তোমার বাড়িতে চলে এসেছি। কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। আরে খোকন, এতদিন পর তোর পিসির কথা মনে পড়লো? আর বাবা, তুমিও তো আমাকে ভুলেই গেছো। কত বছর হয়ে গেল তুমি আমার বাড়িতে বেড়াতে আসো না। আরে শ্বশুর মশাই যে, অনেকদিন পর পিসির বাড়ির কথা মনে পড়লো। আমি তোমার জন্য বাজার থেকে বাঁশ নিয়ে আসি। দয়া করে ব্যস্ত হবেন না, আমরা অনেকদিন পর এসেছি আর তোমাদের বাড়িতে অনেকদিন থাকবো। ঠাকুরদা পিসিমাকে দেখতে চেয়েছিল, আর তাই তো কোনো কিছু না ভেবেই ঠাকুরদাকে নিয়ে চলে এলাম। খুব ভালো কাজ করেছিস, তোদেরকে দেখে আমি যে কি খুশি হয়েছি তা তোদের বলে বোঝাতে পারবো না। তোরা কি খাবি শুধু বল। কতদিন পর তুই পিসিমার বাড়িতে এসেছিস, না খাইয়ে তোদেরকে ছাড়বো না। যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবি, আমি তোমাদের সব খাওয়াবো। অনেক দূর থেকে এসেছি, আগে আমাদের এক গ্লাস পানি খাওয়ানোর ব্যবস্থা করো, তারপর না হয় খাওয়া দাওয়ার আলোচনা করা যাবে। আমারই ভুল হয়ে গেছে রে বাবা। ঠিক আছে, তুই এখানে বস, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। দেখলি তো আমার মেয়ে আর মেয়ের জামাই কত ভালো মানুষ, কত ভালোবাসে। আমি আর তুই আসা মাত্রই খাওয়া দাওয়া হয়েছে না কি জিজ্ঞাসা করলো, কি পরিমাণ ব্যস্ত হয়ে গেছে। এজন্যই বলে মেয়ের বাড়িতে সুখ সবচেয়ে বেশি, ছেলের বাড়িতে কোনো সুখ নেই। তাহা ঠিক বলেছ, আসলে মেয়েরা বাবাদের অনেক ভালোবাসে। আর মাকে দেখো, সে মুখে না বললেও মনে মনে যে তোমাকে পছন্দ করে না, সেটা আমি ছেলে হিসাবে ভালো করেই বুঝতে পারি। ঠিক বলেছিস রে খোকন। যাক, কদিন এখানে আছি, ভালোভাবেই থাকবো। এবার স্নান করে তারপর খাওয়া দাওয়া করব। শোনো গিন্নি, এবার কিন্তু বাবা নিজে থেকে আমার বাড়িতে এসেছে, এটাই সুযোগ, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। কি বলছো তুমি? তোমার কথার আগামাতে তো কিছুই বুঝতে পারছি না। কিসের সুযোগ আর কি সুযোগ কাজে লাগাবো? বাবা এত বোকা হলে কি চলা যায় নাকি? তুমি জানো না বাবার অনেক বড় একটা সুপারি বাগান আছে? যেভাবেই হোক বাবাকে হাট করে ওই সুপারি বাগানটা নিজের করে নিতে হবে। আরে না, ওই সুপারি বাগানের আশা একদম ছেড়ে দাও। বাবা সুপারি বাগানটাকে বুকে করে আগলে রেখেছেন। যত যাই হয়ে যাক না কেন, ওই সুপারি বাগান বাবা কখনোই হাতছাড়া করবেন না। আমাদের সংসারে কত অভাব গিয়েছে। আমার মা আমার বাবাকে বলেছেন বাগানটা বিক্রি করে দিতে, কিন্তু আমার বাবা কখনোই বাগানটা বিক্রি করে দেননি। কি ব্যাপারখানা কি বলো রেখি? ওই সুপারি বাগানের নিচে এমন কি আছে যার জন্য তোমার বাবা বাগানটা এভাবে আগলে রেখেছেন? তা আমি বলতে পারবো না, কিন্তু ওই বাগানটার প্রতি বাবার অদ্ভুত এক মায়া আছে। বাবার যখন খুব মন খারাপ হয় তখনই বাগানের মধ্যে বাবাকে বসে থাকতে দেখা যায়, আর একা একাই কার সাথে যেন কথা বলেন। দেখবে তোমার বাবাকে এমনভাবে আদর যত্ন করব, বাবা নিশ্চয়ই বাগানটা আমাদের নামেই লিখে দেবেন।
দেখো চেষ্টা করে, যদি সুপারি বাগানটা নিজের করে নিতে পারো তাহলে তো ভালোই হলো। বাগানটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, সারা জীবন আমরা পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবো। ঠাকুরদা, কি হয়েছে তোমার? তোমার চোখে জল কেন আমাকে বলো শুনি। না রে, আমার কিছু হয়নি। চল, আমরা এখনই বাড়ি থেকে চলে যাব। আর এক মুহূর্ত আমি এখানে থাকতে চাই না। এইসব মিথ্যে ভালোবাসা আর মিথ্যে নাটক ভালো লাগে না। ঠাকুরদা, সত্যি করে বলো তো, কি হয়েছে? মন খারাপ কেন? কিছু একটা হয়েছে তো, বলো, দয়া করে বলো না আমাকে। শোন, যখন আমি গোসল করতে গেলাম তখন শুনতে পেলাম আমার মেয়ে আর জামাই নিজেদের মধ্যে কথা বলছে, যেন আমার সুপারি বাগানটা তারা দখল করতে পারে। এই ভেবে যে মিথ্যে আধিক্যতা দেখাচ্ছে, সেটা আসলে ওই সুপারি বাগানের জন্যেই। কি বলছো ঠাকুরদা? এ তো ভারী অন্যায়। দাঁড়াও, আমি এখনই পিসিকে ডেকে নিয়ে আসছি। আমি জানতে চাই কেন তিনি এসব মিথ্যা ছলনা করছেন। খবরদার খোকন, তোর পিসিকে কিচ্ছুই বলবি না। আমি যে সব কিছু জেনে গেছি তা তোর পিসিকে বলার দরকার নেই। চল, এখন আমরা চলে যাই। বাবা, ও বাবা, দেখো তোমার মেয়ের জামাই তোমার জন্য কত বড় একটা মাছ কিনেছে। এই মাছটা আমি তোমাকে রান্না করে খাওয়াবো বাবা। বাবা, বাজারে সবচেয়ে বড় মাছটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। কতদিন পরে আপনি আমাদের বাড়িতে এসেছেন, আর আপনাকে কিছু একটা ভালো মন্দ খাওয়াবো না, তা কি করে হয়? হ্যাঁ বাবা, আমি যাই, তোমার জন্য রান্না বান্নার ব্যবস্থা করি। কেন এসব করছিস মা? এসব লোক দেখানো ব্যাপার না করলেও তো চলে। আমি তোকে কখনোই ওই সুপারি বাগানটা লিখে দেব না। সুপারি বাগান? হঠাৎ করে সুপারি বাগানের কথা কেন বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ বাবা, আপনি কিসের সুপারি বাগানের কথা বলছেন? আপনি কিছুই বুঝতে পারছি না? আপনার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? আপনাকে দেখতে তো অনেক বিষণ্ণ মনে হচ্ছে। কি হয়েছে বলুন না। আমার সাথে আর মিথ্যে অভিনয় করার দরকার নেই। আমি জানি তোরা এত কিছু কেন করছিস, শুধু শুধু এই সুপারি বাগানটা হাতিয়ে নেওয়ার জন্য, তাই তো? বাবা, কি বলছো? দয়া করে আমাদের ক্ষমা করে দাও। সত্যি আমাদের মনে কোনো লোভ নেই। তোমার জামাই শুধুমাত্র বলছিল। থাক থাক, আমাকে আর কিছুই বলতে হবে না। শোন, কেন ওই সুপারি বাগানটা এতদিন ধরে আগলে রেখেছি। আমার যখন খুব কম বয়স, তখন আমার বাবার খুব ভয়াবহ একটা অসুখ হয়। তার সারা শরীরে পচন ধরে গিয়েছিল। সে যখন মারা যায় তখন গ্রামবাসীরা তার দেহে সৎকার করেনি। ওই সুপারি বাগানের নিচে আমি আমার বাবাকে কবর দিয়েছিলাম। আমরা ভালো করে জানি ওই সুপারি বাগানের নিচে কিছু একটা অবশ্যই আছে, যার জন্য তুমি ওই সুপারির বাগানের প্রতি এতটা দুর্বল। তোমার সাথে এত ভালো বন্ধুত্ব আমার, তুমি তো এই ব্যাপারে আমাকে কিছুই বলনি। তোমার বাবার দেহ ওখানে লুকিয়ে রেখেছো, সেটাও কোনোদিন আমাকে জানাওনি। মানুষের জীবনে এমন কিছু জিনিস রয়েছে যা খুবই ব্যক্তিগত, যা কাউকে জানানো উচিত নয়। যাই হোক, এই ব্যক্তিগত জিনিসটার জন্যই আজকে কিছু আসল রূপ আমার সামনে চলে এলো। আমি আমার নিজের মেয়ে আর মেয়ের জামাইকে চিনতে পারলাম। ওদের বাড়িতে আজকে আমার শেষ দিন। চলে যাচ্ছি আমি। খোকন, লক্ষ্মী বাবা, আমার একটু কথা শোন।